গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ একাদশ পর্ব। দাসীকে বিদায় দিয়া কিরণময়ী স্বস্থানে ফিরিয়া আসিয়া যখন বসিল, উপেন্দ্র ঘাড় তুলিয়া একবার চাহিতে পর্যন্ত পারিল না। কিরণময়ীর তাহা দৃষ্টি এড়াইল না, কিন্তু সেও কোনো কথা না কহিয়া নীরবে কাজ করিয়া যাইতে লাগিল। মিনিট দশেক এইভাবে যখন গেল, তখন কিরণময়ী ধীরে ধীরে কহিল, আচ্ছা ঠাকুরপো, আড়াল থেকে কেউ যদি আমাদেরকে এইরকম চুপচাপ বসে থাকতে দেখে, কি মনে করে বলো দেখি? বলিয়া সে মুখ টিপিয়া হাসিল। এই হাসি উপেন্দ্র চোখে না দেখিলেও অন্তরে অনুভব করিল। কহিল, হয়তো ভালো মনে করে না। তবে কি করব বৌঠান, কোনো কথাই যেন খুঁজে পাচ্ছি নে। কিরণময়ী সহাস্যে কহিল, পাচ্ছ না? আচ্ছা, আমি খুঁজে বার করে দিচ্ছি, কিন্তু মাঝখানে একটা খবর দিয়ে রাখি, আমার খাবার তৈরি থেকে তোমাকে খাইয়ে বিদায় করা পর্যন্ত ৮ ঘন্টার বেশি লাগবে না। এই সময়টুকুর জন্য তুমি একটুখানি প্রসন্ন মুখে কথা কও, অমন মন ভারী করে বসে থেকো না। উপেন্দ্র জোর করিয়া হাসিয়া কহিল, বেশ, বলুন। কিরণময়ী আবার মুখ টিপিয়া হাসিল। কহিল, তবু ভালো, বৌঠানের মান রেখে একটু হেসেছ। তোমাকে দেখে পর্যন্ত একটা কথা আমার প্রায় মনে হয় ঠাকুরপো, কিন্তু শুনে আবার উল্টো বুঝে রাগ করে বসবে না তো? না, রাগ কিসের? কি জানো ঠাকুরপো, ভালো ভালো কাব্যে পড়া যায় তো, তা আমাদের দেশেরই বলো আর বিদেশেরই বলো, প্রথম চোখের দেখাতে একটা প্রগাঢ় ভালোবাসা, আচ্ছা, এ কি সম্ভব বলে মনে করো? উপেন্দ্রর মুখ চক্ষের পলকে লজ্জায় রাঙা হইয়া উঠিল। কহিল, ভালো মন্দ কোনো কাব্য সম্বন্ধেই আমার বিশেষ কোনো জ্ঞান নেই বো ঠাকুরুন, এসব আমি জানি নে। কিরণময়ী বলিল, সে কি কথা ঠাকুরপো, এত লেখাপড়া শিখেছ, এতগুলো পাশ করে কত টাকার জলপানি আদায় করেছ, আর কাব্য সম্বন্ধে কিছুই জানো না? শকুন্তলা, রোমিও জুলিয়েট, এ দুটো কি তোমাদের পড়তে হয়নি? উপেন্দ্র কহিল, কিন্তু পড়ে পাশ করতে তো সম্ভব অসম্ভব স্থির করতে হয়নি। বইয়ে যা লেখা আছে মুখস্থ করে লিখে দিয়ে এসেছিলুম। আপনার মতো কোনো পরীক্ষক কখনো প্রশ্ন করেননি, তা হয় কি না? আমাকে মাপ করতে হবে বৌঠান, এসব আলোচনা আপনার সঙ্গে আমি করতে পারব না। কিরণময়ী বিষণ্ণ হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তাই জিজ্ঞাসা করেছিলুম, শুনে রাগ করবেন না তো? কিন্তু রাগ তো করিনি। না করলেই ভালো। বলিয়া কিরণময়ী জ্বলন্ত উনানের উপর ঘিয়ের কড়া চাপাইয়া দিল। খান ৩-৪ লুচি নীরবে ভাজিয়া তুলিয়া কিরণময়ী সহসা বলিল, যে কথা আমি জানতে চেয়েছিলাম সে আলোচনাই তুমি করতে চাইলে না। আমার কপাল। কিন্তু আরেকটা কথা জিজ্ঞাসা করি ঠাকুরপো, প্রণয়কে লোকে অন্ধ বলে কেন? উপেন্দ্র কহিল, বোধ করি চোখ থাকলে যে পথে মানুষ যায় না, এতে তেমন পথেও তাকে নিয়ে যায়। কিরণময়ী উৎসুক হইয়া প্রশ্ন করিল, যায় কি? কথাটা কি সত্যি ভালোবাসা অন্ধ? সত্যি বই কি, অনেকের অনেক অভিজ্ঞতাই তো প্রবাদ প্রবচন। কিরণময়ী কহিল, বেশ কথা, তা যদি হয়, কানা খানায় পড়লে লোকে ছুটে এসে তাকে তুলে দেয়, তার জন্যে দুঃখ করে, যার যেমন সাধ্য তার ভালোর চেষ্টা করে। কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে সে যখন গর্তে পড়ে, কেউ তো তুলে ধরতে ছুটে আসে না, বরং আরও তার হাত পা ভেঙে দিয়েই সেই গর্তেই মাটি চাপা দিতে চায়। যে সত্য মানুষ নিজেই প্রচার করে, প্রয়োজনের সময় সে সত্যের কোনো মর্যাদাই রাখে না। আমার কথাটা বুঝতে পারছো ঠাকুরপো? উপেন্দ্র ঘাড় নাড়িয়া কহিল, পারছি বই কি। কিরণময়ী কহিল, পারবে বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। কিন্তু তাহলেই দেখো, অপরের বেলায় অনেক জিনিস জেনেও জোর করে ভুলতে চায়, অন্ধকে চক্ষুষ্মানের শাস্তি দিয়ে আপনাকে বাহাদুর মনে করে। পরকে বিচার করবার সময় এ একটা তার মনেও পড়ে না যে চোখ হারালে তার নিজেরও খানায় পড়বার সম্ভাবনা ওই লোকটার চেয়ে একটুও কম থাকে না। উপেন্দ্র একটুখানি অপ্রসন্ন বিস্ময়ের সহিত কহিল, তা না হতে পারে,
কিন্তু আমি ভেবে পাচ্ছি না বৌঠান, এসব আলোচনা কেন করছেন? সত্যি হোক মিথ্যে হোক, আপনার জীবনের সঙ্গে এই মীমাংসার কোনো সম্বন্ধ নেই। কিরণময়ী উপেন্দ্রর অপ্রসন্নতা লক্ষ্য করিয়াও হাসিল, কহিল, অন্ধ আলোচনা করে খানায় পড়ে না ঠাকুরপো, পড়ে আলোচনা করে। আমি যে পড়িনি কিংবা পড়বার জন্য সেদিকে এগিয়ে যাচ্ছি নে, সেইবার তুমি জানলে কি করে? উপেন্দ্র কহিল, কিন্তু আপনি তো অন্ধ নন। আমি যে আপনার বড় বড় দুটো চোখ দেখতে পেয়েছি বৌঠান। কিরণময়ী কহিল, ওইখানেই তো মুশকিল ঠাকুরপো, দু রকমের অন্ধ আছে কি না? যারা চোখ বুজে চলে তাদের সম্বন্ধে তো ভাবতে হয় না, তাদের চেনা যায়। কিন্তু যারা দু চোখ চেয়ে চলে, দেখতে পায় না, তাদের নিয়েই যত গোল। তারা নিজেরাও ঠকে, পরকেও ঠকাতে ছাড়ে না। উপেন্দ্র কুণ্ঠিত হইয়া বসিয়া রহিল। তাহার কাছে উত্তর না পাইয়া কিরণময়ী সহসা অত্যন্ত উৎসুক হইয়াই যেন প্রশ্ন করিল, আচ্ছা, আমার যে বড় বড় দুটো চোখ দেখেছিলে বলে ঠাকুরপো, সে কবে, জিজ্ঞাসা করতে পারি কি? উপেন্দ্র বলিল, সে আপনার স্বামীর মৃত্যুর পরেই। সেদিন আপনাকে যে দেখেছে তার কোনোদিন আপনাকে ভুল হবে না। কেন যে আপনি নিজেকে অন্ধ বলে ভয় করছেন সে আপনি জানেন, কিন্তু আমি জানি এ কথা সত্য নয়। সেদিন আপনার দুটি চোখে যে জ্যোতি আমি দেখতে পেয়েছিলাম, তাতে নিশ্চয়ই জানি যত অন্ধকারই আপনার চারিপাশে ঘনিয়ে আসুক, আপনাকে ভুলতে পারবে না। আপনি ঠিক পথটি দেখে চিরজীবন চলে যেতে পারবেন। কিরণময়ী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কথাটা এতক্ষণে বোধহয় বুঝেছি ঠাকুরপো। সেদিন যেমন করে আমি চৈতন্য হারিয়ে তার পায়ের তলায় পড়ে গিয়েছিলুম, তাই দেখে বোধ করি তোমার এ ধারণা জন্মেছে। উপেন্দ্র মাথা নাড়িয়া বলিল, হতেও পারে, কিন্তু সে দেখা কি ভুল করবার বৌঠান? শুনিয়া কিরণময়ী একটুখানি হাসিল। তাহার পর অসংকোচে একান্ত সহজ কণ্ঠে কহিল, ভুল বলেই তো মনে হয়। আমি তো আমার স্বামীকে ভালোবাসতুম না। উপেন্দ্র অবাক হইয়া চাহিয়া রহিল। কিরণময়ী বলিতে লাগিল, সত্যই তাকে কোনোদিন ভালোবাসিনি। আর শুধু আমিই নয়, তিনিও আমাকে বাসেননি। তবে কি সেদিনে সেটা আমার ছলনা? তাও নয় ঠাকুরপো, সেও সত্যি। সত্যিই সেদিন জ্ঞান হারিয়েছিলুম। বলিয়া উপেন্দ্রর স্তম্ভিত মুখ দেখিয়া সে একটুখানি থমকিয়া গেল, কিন্তু পরক্ষণেই তাহা জোর করিয়া কাটাইয়া বলিল, না, ভয় পেলে আমার চলবে না। তোমার কাছে আমার সব কথা আজ বলতেই হবে। উপেন্দ্র কষ্টে মুখ তুলিয়া কহিল, চলবে না কেন? আমি শুনতে চাই নে, তবু আমাকে শুনতেই হবে কেন? কিরণময়ী বলিল, তার কারণ তুমি আমার গুরু। তোমার কাছে সমস্ত স্বীকার না করে আমি কোনো মতেই শান্তি পাব না। উপেন্দ্র স্থির হইয়া চাহিয়া রহিল। কিরণময়ী দৃঢ় অথচ মৃদুস্বরে বলিতে লাগিল, আমার মধ্যে যে গভীর অন্তর্দৃষ্টি দেখেছিলে ঠাকুরপো, সে চোখের ভুল নয় সত্যি, কিন্তু সে বড় ক্ষণিকের। স্বামীকে আমি কোনোদিন ভালোবাসিনি, কিন্তু কায়মনোবাক্যে ভালোবাসতে চেষ্টা করতে শুরু করেছিলাম। কিন্তু তিনি বাঁচলেন না, আমারও সে চেষ্টা স্থায়ী হল না। বইয়ে এসব কথা পড়ে কখনো বা ভাবতুম মিছে কথা, কখনো বা ভাবতুম কবির কল্পনা, কখনো বা মনে করতুম হয়তো আমার মধ্যে ভালোবাসার শক্তি নেই বলেই এরকম মনে হয়। এই শক্তি আমার আছে কিনা আজও জানি না ঠাকুরপো, কিন্তু ভালোবাসার স্বাদ যে আমার কত বেশি সে কথা প্রথমে টের পাই তোমাকেই দেখে। তাই তুমিই গুরু। একটুখানি থামিয়া কতকটা যেন আত্মগতভাবেই কহিল, দুদিন পরে তোমরা চলে যাবে। আবার যখন দেখা হবে তখন নিজের কথা বলবার মতো মনের অবস্থা হয়তো থাকবে না। হয়তো এই বলার জন্যে তখন লজ্জায় মরে যাব। না ঠাকুরপো, সে হবে না। আজই তোমাকে আমার সমস্ত কথা শুনিয়ে দিয়ে তবে আমি নিরস্ত হব। উপেন্দ্র কাতর হইয়া বলিল, বোঠান, আজ নানা কারণে আপনার মন অত্যন্ত উত্তেজিত হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। এই অবস্থায় কি বলা উচিত কি উচিত নয় ভাবতে না পেরে। না না বোঠান, আমি অনুরোধ করছি, আর একদিন এসে আপনার সমস্ত কথা শুনে যাব, কিন্তু আজ নয়। কিরণময়ী কহিল, ঠিক এই জন্যেই তো আজই সমস্ত কথা শুনোতে চাই ঠাকুরপো।
পাছে সেদিন লজ্জায় সে বাধা দেয়, সাংসারিক ভালো মন্দর বিচার বুদ্ধি মুখ চেপে ধরে। আজ আমার রেখে ঢেকে বুঝে সমঝে সাজিয়ে বাঁচিয়ে বলবার সাধ্যও নেই, প্রবৃত্তিও নেই। আজই তো বলবার দিন। এরপরে হয়তো তুমি ইহজন্মে আর আমার মুখ দেখবে না। তবু প্রার্থনা করি আরও কিছুক্ষণ এই দুর্বুদ্ধি, এই উন্মাদ মন আমার থাক ঠাকুরপো। আমি তোমার কাছে যেন সমস্ত খুলে বলতে পারি। তাহার মুখের প্রতি চাহিয়া উপেন্দ্রর নির্মল শুদ্ধ সদন্তকরণ অজানা ভয়ে ত্রস্ত হইয়া উঠিল। শেষবারের মতো বাধা দিয়া বলিল, বোঠান, মানুষ মাত্রেরই গোপনীয় কথা থাকে, সে তো কারো কাছে খুলে দেবার আবশ্যকতা নেই, বরং প্রকাশ করাতেই বেশি অমঙ্গল। শুধু তোমার আমার নয়, আরও 10 জনের। কিরণময়ী কোনো উত্তর করিল না। লুচিগুলি ভাজা শেষ হইয়াছিল, একটি থালায় পরিপাটি করিয়া সাজাইয়া উপেন্দ্রর সম্মুখে রাখিয়া দিয়া কহিল, তুমি খাও, আমি বলাটা শেষ করে ফেলি। নাই বললেন বৌঠান। কিরণময়ী কহিল, আমি হাতজোড় করে মিনতি জানাচ্ছি ঠাকুরপো, আর আমাকে বাধা দিও না। সমস্ত শুনে তোমার ইচ্ছে হয় আমার শাশুড়ির সঙ্গে আমারও ভার নিও, না ইচ্ছে হয় আমার পথ আমি নিজে খুঁজে নেব। আমি অনেককে ঠকিয়েছি ঠাকুরপো, কিন্তু তোমাকে ঠকাতে পারব না। তবে বলুন, বলিয়া উপেন্দ্র একখণ্ড লুচি ছিঁড়িয়া মুখে পুরিয়া দিল। কিরণময়ী কহিল, তোমাকে বলেছি তো ঠাকুরপো, স্বামীকে আমি ভালোবাসিনি, ভালোবাসা পাইনি, সেজন্য আমাদের কোনো খেদ ছিল না। বাড়ির মধ্যে স্বামী আর শাশুড়ি, একজন দার্শনিক, তিনি আমাকে প্রাণপণে পড়িয়েই খুশি, আরেকজন ঘোর স্বার্থপর, তিনি প্রাণপণে আমাকে খাটিয়ে নিয়েই খুশি ছিলেন। এমনি করেই দিন কেটেছিল, এবং কেটেও যেত বোধ করি, কিন্তু হঠাৎ একসময় সব উল্টে পাল্টে গেল। স্বামী অসুখে পড়লেন। তার কাছে আমি বই পড়েছি অনেক, নাটক নভেলও কম পড়িনি, কিন্তু দুজনেই পড়ে পড়ে শুধু হাসতুম। ভালোবাসার নামগন্ধ আমাদের বাড়িতে ছিল না। তাই এক একজন লোক যেমন থাকে জন্মবোধির, জন্মান্ধ, আমার স্বামীও ছিলেন তেমনি জন্ম নিরস। কিন্তু আমার মধ্যে যে কত রস ছিল তা তখনও জানতে পারিনি বটে, কিন্তু এটা একদিন হঠাৎ টের পেয়ে গেলুম যে ভালোবাসার এবং তা ফিরিয়ে পাওয়ার তৃষ্ণাটা আমারও কোনো মেয়ের চেয়েই কম না। না না, এর মধ্যে ওগুলো অমন করে ঠেলে রাখলে চলবে না। উপেন্দ্র বিরস মুখে কহিল, কেমন যেন খেতে ভালো লাগছে না বৌঠান। কিরণময়ী ক্ষণকাল মৌন হইয়া কি যেন চিন্তা করিয়া লইয়া কহিল, আমি জানি ঠাকুরপো, আর একটু পরেই লুচি তরকারির স্বাদ তোমার জিভের ওপর বিষিয়ে উঠবে, কিন্তু এখনও তো তার দেরি ছিল, আরেকখানা খেতে পারতে। উপেন্দ্র আরও মলিন হইয়া গেল। কিরণময়ী তাহার প্রতি চাহিয়াই কহিতে লাগিল, যদি বলি তোমার এই না খাওয়ার দুঃখটা আমার নিজের ডান হাতটা নষ্ট হওয়ার চেয়েও আমার কাছে বেশি, সে তো তুমি বিশ্বাস করতে পারবে না। কিন্তু করো আর না করো, আমি তো জানি এই সত্যি, তবু থামবার জো নেই ঠাকুরপো, আমাকে বলতেই হবে। বেশ, বলুন। বলি, আমার স্বামীর পীড়ায় শুধু আমার গহনাগুলো ছাড়া সঞ্চিত যা কিছু ছিল, যখন সব একে একে গেল, তখন এলেন একজন টাটকা পাশ করা ডাক্তার। আচ্ছা ঠাকুরপো, অনঙ্গ ডাক্তারকে তোমরা দেখেছিলে না? উপেন্দ্র কহিল, হ্যাঁ। কিরণময়ী বিষের মতো একটুখানি হাসিয়া কহিল, তিনি। হায় রে পোড়া কপাল, এই ঘরে স্বামী মরো, ও ঘরে গেলুম তাকে নিয়ে ভালোবাসার স্বাদ মিটোতে। উপেন্দ্র ঘাড় হেঁট করিয়া নিঃশব্দে বসিয়া রহিল। কিরণময়ী কথা কহিতে গেল, কিন্তু কে যেন গলাটা তাহার চাপিয়া ধরিয়া কণ্ঠ রোধ করিল। খানিক্ষণ প্রবল চেষ্টার পরে শুষ্ক স্বরে বলিয়া উঠিল, শুনেই তোমার ঘাড় হেঁট হয়ে গেল ঠাকুরপো? তবু তো সেই অনঙ্গ ডাক্তারকে তুমি চেনো না। চিনলে বুঝতে পারতে কত বৎসরের দুর্দান্ত অনাবৃষ্টির জ্বালা আমার এই বুকের মাঝখানে জমাট বেঁধেছিল বলেই এমন অসম্ভব সম্ভব হতে পেরেছিল। কি জানো ঠাকুরপো,
যে তৃষ্ণায় মানুষ নর্দমার গাঢ় কালো জল অঞ্জলি ভরে মুখে তুলে দেয়, আমারও ছিল সেই পিপাসা। কিন্তু সেই খবর পেলুম সেই জল গলায় ঢেলে দিয়ে। তারপর সে কি গা বমি বমির দিনগুলোই কেটেছে। বলিতে বলিতেই তাহার আপাদমস্তক বারংবার শিহরিয়া উঠিল। একটা উৎকট দুর্গন্ধময় বিষাক্ত উদ্গার যেন তাহার কণ্ঠ পর্যন্ত উচ্ছ্বসিত হইয়া উঠিল। ক্ষণকাল স্থির থাকিয়া আপনাকে সামলাইয়া লইয়া কিরণময়ী পুনশ্চ কহিল, কিন্তু বমি করতেও পারলুম না ঠাকুরপো। শাশুড়ি আমার মুখ চেপে ধরলেন। অনঙ্গ তখন সংসারের অর্ধেক ভার নিয়েছিল। উপেন্দ্র সেই একভাবে পাথরে গড়া মূর্তির মতো বসিয়া রহিল। তাহার নির্বাক নত মুখের দিকে একবার কটাক্ষে দৃষ্টিপাত করিয়া কিরণময়ী বলিল, তারপরে আসক্তি ঘৃণার তৃষ্ণা বিতৃষ্ণার অবিশ্রাম সংঘর্ষে যে গরল অহরহ উঠতে লাগল ঠাকুরপো, দেবদানবের নিষ্ঠুর আকর্ষণে মন্দার পীড়িত বাসুকীয় বোধ করি ততখানি বিষ তার অত বড় মুখ দিয়ে ছড়াতে পারেনি। আমার মনে হয় এ বাড়ির প্রত্যেক ইট কাঠ দরজা জানলা কড়িবর্গা পর্যন্ত বিষে নীল হয়ে আছে। কতদিনে কেমন করে যে এর শেষ হতো আমি জানি নে। কত ভেবেছি, কিন্তু কোনো দিকে কোনো কুল কিনারাই চোখে দেখিনি। কিন্তু কি অমৃত হাতে করেই তুমি উদয় হলে ঠাকুরপো। কোথায় বা গেল বিষের জ্বালা, আর কোথায় বা রইল বিদ্বেষ বিতৃষ্ণা। চোখের পলকে এইসব এমনই তুচ্ছ হয়ে গেল যে অনঙ্গকে বিদায় দিতে আমার একটা মিনিটও লাগল না। তুমি যেন এসে আমার কানে কানে উপায় বলে দিয়ে গেলে। জানো তো ঠাকুরপো, মেয়ে মানুষ গহনা কত ভালোবাসে। আমার বড় দুঃখের গহনাগুলি ছিল যেন আমার বুকের পাঁজর। ওখানে মাথা হেঁট করে তুমি এখন বসে আছো, ঠিক ওইখানেই সেই পাঁজরগুলো খসিয়ে তার পায়ে ঢেলে দিলুম। আমার প্রতি আসক্তি তার যত বড়ই হোক, এতগুলো গহনা হাতে পেলে সে যে আর কখনো মুখ দেখাবে না, জন্মের মতো রেহাই দিয়ে চলে যাবে, এই মন্ত্রটা যেন তুমি আমাকে শিখিয়ে দিলে। কত ভাবনা কত ভয়ই ছিল আমার, পাছে এই দুর্দিনের চাপে আমার গয়নাগুলি নষ্ট হয়ে যায়। তাই তো গেল, কই ধরে তো তাদের রাখতে পারলুম না। কিন্তু সে কি তৃপ্তি, সে কি আশ্চর্য আনন্দ ঠাকুরপো। এমনি এক অন্ধকার সন্ধ্যায় যখন সেইগুলোর লোভে সে তার বিভৎস পুচ্ছপাশ আমার সর্বাঙ্গ থেকে খুলে নিয়ে চোরের মতো নিঃশব্দে সরে গেল, মনে হলো বাঁচলুম, আমি বাঁচলুম। উপেন্দ্রর মনে পড়িল তাহার এবং সতীশের মাঝখান দিয়া একদিন চোরের মতো অনঙ্গ ডাক্তার সরিয়া গিয়াছিল, কিন্তু কোনো কথা না কহিয়া চুপ করিয়া রহিল। কিরণময়ী কহিতে লাগিল, তোমার মনে পড়ে ঠাকুরপো আমার সেরাতের উগ্রমূর্তি? কত কাণ্ডই করেছিলুম। আড়ি পেতে তোমাদের কথাবার্তা শোনা, নিচে গিয়ে তোমাদের চোখ রাঙিয়ে কত ভয় দেখানো। তারপরে তোমরা চলে গেলে, নিজের বিষের সে কি জ্বালা। কিন্তু তার বদলে যে দুটি জিনিস পেলুম ঠাকুরপো, সে আমার স্বর্গ, সে আমার অমৃত। শ্রীরামচন্দ্রের পাদস্পর্শে পাষাণ অহল্যা যেমন মানুষ অহল্যা হয়েছিলেন, আমিও যেন তেমনি বদলে গেলুম। অহল্যা মানুষ হয়ে কি পেয়েছিলেন জানি নে, কিন্তু আমি যা পেলুম তার তুলনা নেই। আমার ভাই ছিল না, সতীশকে পেলুম, আমার মায়ের পেটের ভাই, আর পেলুম তোমাকে। ছি, অমন মলিন হয়ে না ঠাকুরপো, পুরুষ মানুষের কি অত লজ্জা সাজে? উপেন্দ্র জোর করিয়া মাথা সোজা করিয়া দৃঢ়স্বরে কহিল, যা লজ্জার বস্তু মেয়ে পুরুষের উভয়েরই সমান বুঠান। আমি এসব কথা শুনতে চাইনি, হয় আপনি চুপ করুন, না হয় আমি এই মুহূর্তেই উঠে যাব। কিরণময়ী কহিল, জোর করে নাকি? উপেন্দ্র কহিল, হ্যাঁ। কিরণময়ী কহিল, তাহলে আমিও জোর করে ধরে রাখবার চেষ্টা করব, কিন্তু বলে রাখছি ঠাকুরপো, এই জোরের পরীক্ষায় আমার লাভ ছাড়া লোকসান নেই। এই উত্তরের পর উপেন্দ্র ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। কিরণময়ী পুনরায় হাসিয়া কহিল, ভয় নেই গো, ভয় নেই।
তোমার অনিচ্ছায় গায়ে পড়ে তোমার গায়ে হাত দেব এত উন্মাদ এখনো হইনি। ইচ্ছে হয় উঠে যাও, আমি বাধা দেব না। উপেন্দ্র অধমুখে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মেঘে ঢাকা চাঁদ চোখে দেখা না গেলেও চারিদিকে ঝাপসা জ্যোৎস্নার ইঙ্গিতে আসল বস্তুটা যেমন জানা যায়, এই দুটি নরনারীর গোপন সম্বন্ধটাও এতক্ষণ পর্যন্ত ততটুকু মাত্রই আড়ালে ছিল। কিন্তু হাওয়া উঠিয়াছে, মেঘ দ্রুত সরিয়া যাইতেছে। অন্তরের মধ্যে উপেন্দ্র তাহার নিশ্চিত অনুভব করিয়াই এমন করিয়া পালাইবার চেষ্টা করিতেছিল, কিন্তু সমস্ত বিফল হইয়া গেল। সহসা একটা দমকা বাতাসে সমস্ত আবরণ ছিঁড়িয়া দিয়া যতদূর দেখা যায় সম্মুখের আকাশ অনাবৃত হইয়া উঠিল। কিরণময়ী ধীরে ধীরে কহিল, যাক, তোমাকে যে ভালোবাসি তা জানিয়ে দিয়ে আমি বাঁচলুম। এখন তোমার যা খুশি করো, আমার কিছুই বলবার নেই। কিন্তু মনে করো না ঠাকুরপো, আমি অন্ধ আশায় ভুলে এ কথা জানালুম। আমি তোমাকে চিনি, আমি জানি এ নিষ্ফল, একেবারে নিষ্ফল। রক্ষক হয়ে এসে তুমি যে ভক্ষক হতে পারবে না, কোনো মতেই না, এ আমি জানি। এতক্ষণে উপেন্দ্র কথা কহিল। মৃদু কণ্ঠে প্রশ্ন করিল, এ শ্রদ্ধা যদি আমার পরে আছে তবে জানালেন কেন? তার দুটো কারণ আছে। প্রথম কারণ, না জানালে আমি পাগল হয়ে যেতুম। দ্বিতীয় কারণ, তোমাকে সব কথা না বলে তোমার আশ্রয় নেয়া আমার অসম্ভব। তাহলে আমার কেবল মনে হতো সুরবালাই আমাকে যেন খাওয়াচ্ছে পড়াচ্ছে। কিন্তু এখন যদি এর পরেও তুমি আমার ভার নাও, মনে হবে এ শুধু তোমারই খাচ্ছি পড়ছি, আর কারো নয়। আচ্ছা, সুরবালাকে আমার কথা বলবে তো? উপেন্দ্র কহিল, না। কিরণময়ী প্রশ্ন করিল, না কেন? শুনলে সে কষ্ট পাবে? উপেন্দ্র কহিল, না বোঠান, কষ্ট সে পাবে না। সে ভারী বোকা। ভদ্রলোকের মেয়ে স্বামী ছাড়া আর কোনো লোককে কোন অবস্থাতেই ভালোবাসতে পারে, এ কথা হাজার বললেও তার মাথায় ঢুকবে না। অনুমতি করেন তো এখন উঠি। কথাটা কিরণময়ীকে তীক্ষ্ণ আঘাত করিল, কিন্তু সে সহজ কণ্ঠে কহিল, অনুমতি না করে তো উপায় নেই, করতেই হবে। কিন্তু আরেকটু বসো। তোমাকে যে ভালোবেসেছিলুম সেইটাই শুধু বলা হলো, কিন্তু ভুলতে যে চেয়েছিলুম আজ সে কথাটাও তো তোমার জানা চাই। কিন্তু তাতে কে আমার গুরু জানো ঠাকুরপো? সেই যে নির্বোধের অগ্রগণ্য মেয়েটি ছোট বউ হয়ে তোমাদের বাড়িতে ঢুকেছেন, তিনি। উপেন্দ্রর মুখে বিস্ময়ের একটুখানি আভাস দেখিয়া কিরণময়ী কহিল, হ্যাঁ তিনি। তোমরা যাকে পশুরাজ বলে তামাশা করো, সেই সুরবালাই আমার গুরু। তুমি যা শেখালে তিনি তাই ভুলিয়ে দিতে চাইলেন। তিনি আমার নমস্য। উপেন্দ্র মৌন হইয়া বসিয়া রহিল। কিরণময়ী কহিতে লাগিল, তোমাকে বারবার বলছি ঠাকুরপো, আজ যে তোমার পায়ে আমার লজ্জা শরমের সমস্ত জঞ্জাল জলাঞ্জলি দিলুম, তার সমস্ত ফলাফল জেনেই। আমি জানি তোমার সুরবালা আছে, আর আছে তোমার নিষ্ঠুর কঠিন পবিত্রতা। সে স্ফটিকের মতো স্বচ্ছ, বজ্রের মতো শক্ত। তার গায়ে দাগ দিতে পারি সে আমার সাধ্যি নয়। কিন্তু জানো তো ঠাকুরপো, মানুষের এমনই পোড়া স্বভাব, যা তার সাধ্যাতীত তাতেই তার সবচেয়ে লোভ। ভগবানকে পাওয়া যায় না বলেই মানুষ এমন করে সব দিয়ে তাকে চায়। তাই আমার মনে হয় তুমি আমার এত বড় অপ্রাপ্য বস্তু না হলে বোধ করি তোমাকে এত ভালো আমি বাসতুম না। যাক সে কথা। ক্ষণকাল নীরব থাকিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া কিরণময়ী কহিল, একলব্যের যেমন দ্রোণ গুরু, আমার গুরু তেমনি সুরবালা। কিন্তু কেমন করে হলো সেই কথাটা জানিয়ে আজ তোমাকে ছুটি দেব। ওই যেখানে তুমি খেতে বসেছ ঠাকুরপো, একদিন রাত্রে সতীশ ঠাকুরপো তেমনি খেতে বসেছিলেন। কিসে মনে নেই, হঠাৎ তোমাদের কথা উঠে পড়ল। জানো তো, ভাইটি আমার তোমাদের কথা একেবারে মেতে ওঠেন। তখন তাকে সামলানোই কষ্ট, তখন তাকে সামলানোই শক্ত। আমার নিজেরও প্রায় সেই দশা। ভালোবাসার মদ তখন সবেমাত্র পাত্র ভরে খেয়ে তোমার নেশায় তখন আমার হাত পা অবশ,
দুই চক্ষু ঢলে ঢলে আসছে। এমন সময় সতীশ ঠাকুরপো কত নজির, কত দৃষ্টান্ত দিয়ে বললেন, তুমি তোমার সুরবালাকে কত ভালোবাসো। কবে তুমি তার পান বসন্ত হলে আহার নিদ্রা ত্যাগ করেছিলে, কবে সে তোমার একটুখানি মাথা ধরা নিয়ে সারা রাত্রি পাখা হাতে শিওরে বসে কাটিয়েছিল। এমনি কত দিন রাতের কত ছোটখাটো কাহিনী। তার তো সেসব শোনা কথা। হয়তো বা কোনোটা মিথ্যে, না হয়তো বাড়ানো, কিন্তু তাতে আমাদের দুজনের কারো কোনো ক্ষতি হল না। তোমাদের স্ত্রী পুরুষের মধ্যে যে প্রেমের গঙ্গা বয়ে যাচ্ছে, আমরা দুটি ভাই বোনে দেখতে দেখতে যেন তাতে ডুবে তলিয়ে গেলুম। তারপর অনেক রাত্রিতে সতীশ বাসায় চলে গেলেন। আমি কিন্তু এই রান্নাঘরেই বসে রইলুম। কতক্ষণ জানি নে, বেরিয়ে দেখি সম্মুখেই শুকতারা। আমার হঠাৎ মনে হল সুরবালার মুখখানি যেন এমনই, এমনই মধুর, এমনই উজ্জ্বল। ঠিক এমনি ধারাই বুঝি তার মুখ থেকে চোখ ফেরানো যায় না। মনে মনে তাকে বললুম, তোমাকে তো দেখিনি তুমি কেমন, কিন্তু যেমনই হও, আজ থেকে তুমি হলে আমার গুরু। তোমার কাছ থেকে আমি স্বামী প্রেমের পাঠ নিলুম। ভালোবাসার স্বাদ আমি পেয়েছি, এ আমি ছাড়তে পারব না। ভালোবাসা আমার চাই, ভালো আমাকে বাসতেই হবে। তবে অন্যকে ভালোবেসে কেনই ব্যর্থ করি? আজও তো আমার স্বামী বেঁচে আছেন, এখনো তো বিধবা হইনি, তবে কেন এ ভুল করি? তোমার মতো আজ থেকে আমিও আমার স্বামীকেই ভালোবাসব, আর কারুকে নয়। বলা মাত্রই আমার মন যেন তার সমস্ত শক্তি এক করে সায় দিয়ে বলল, ভালোবাসা ফিরে পাবার তোমার আশা নেই সত্যি, কিন্তু তবুও তোমাকে তাকেই ভালোবাসতে হবে। কিন্তু আমার এমনই পোড়া অদৃষ্ট ঠাকুরপো, তিনি বাঁচলেন না। আমার বড় সাধের সাধনা অঙ্কুরেই শুকিয়ে গেল। তাই তার মৃত্যুর দিনে আমার যে চেহারা তোমরা দেখতে পেয়েছিলে, তার মধ্যে এক বিন্দু ছলনা ছিল না। বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর যে করুণ এবং আর্দ্র হইয়া উঠিতেছিল, উপেন্দ্র তাহা লক্ষ্য করিল, কিন্তু কোনো কথা কহিল না। কিরণময়ী নিজেও কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, ঠাকুরপো, যারা মূর্খ, যারা গোঁড়া, তারা বুঝবে না বটে, কিন্তু তুমি তো জানো, সংসারের সমস্ত জিনিসেরই প্রাকৃতিক নিয়ম আছে। সে নিয়ম অগ্রাহ্য করে স্বামী স্ত্রীর কেউ কখনো তাদের সেই চিরমধুর সম্বন্ধে পৌঁছতে পারে না। বিয়ের মন্ত্র কর্তব্য বুদ্ধি দিতে পারে, ভক্তি দিতে পারে, সহমরণে প্রবৃত্তি দিতেও পারে, কিন্তু মাধুর্য দেওয়ার শক্তি তো তার নেই। সে শক্তি আছে শুধুই প্রকৃতির হাতে। তার দেওয়া নিয়ম পালনের মধ্যে যখন সময় ছিল, সামর্থ্য ছিল, তখন দুজনেই দুপায়ে সেই নিয়ম মাড়িয়ে গেছি। তার কোনো সম্মানই রাখিনি। আজ অসময়ে স্বামী যখন মৃতকল্প, তখন প্রয়োজন বলে তার কাছে যাব আমি কোন পথে? কিন্তু তবুও আমি হাল ছেড়ে দিইনি ঠাকুরপো। আশা ছিল, একটা পথ বুঝি খোলা তখনও ছিল, সে তার সেবা। ভেবেছিলুম আমরণ স্বামী সেবা নিয়েই হয়তো একদিন তাকে পাব। কিন্তু এমনই হতভাগিনী আমি, সেটুকু অবসরও আমার মিলল না। তিনি ইহলোক ত্যাগ করে গেলেন। উপেন্দ্র সবিস্ময়ে মুখ তুলিয়া দেখিল, কিরণময়ীর দুই চক্ষু অশ্রু জলে ভাসিতেছে। কহিল, শুনেছি আপনি যেমন তার সেবা করেছেন তেমন মানুষে পারে না। সেদিকে স্ত্রী কর্তব্যে আপনার লেশমাত্র ত্রুটি ঘটেনি। কিরণময়ী বলিল, তা হয়তো ঘটেনি, কিন্তু মানুষে না পারলে আমি বা কি করে পারলুম ঠাকুরপো? তা নয়, তেমন সেবা স্ত্রীলোক মাত্রই পারে। কিন্তু আমি তো কর্তব্য বলে কিছুই করিনি। আমার অন্য সমস্ত পথ বন্ধ ছিল বলে আমি চেয়েছিলাম আমার সেবার মধ্যে দিয়ে তাকে পেতে। তাই সেদিকে সাধ্যমতো কখনো অবহেলা করিনি। ভেবেছিলুম একবার যদি তাকে বুকের মধ্যে পাই, যতদিন বাঁচি, যেখানে যেভাবেই থাকি, ভদ্রভাবে জীবনটা কাটিয়ে দিতে পারব। কিন্তু সমস্ত চেষ্টা আমার নিষ্ফল হয়ে গেল। তাকে পেতে শুরু করেছিলুম বটে, কিন্তু পেলুম না। প্রথম থেকে সেই যে তুমি আমার বুক জুড়ে রইলে, কোনো মতেই সেখান থেকে আর তোমাকে নড়াতে পারলুম না। আমার স্বামীকেও আমার অন্তরের মধ্যে পেলুম না। উপেন্দ্র উঠিয়া দাঁড়াইয়া কহিল, অনেক রাত্রি হয়েছে বোঠান, আমি চললাম।
কিরণময়ীও উঠিয়া দাঁড়াইয়া কহিল, চলো চলো, তোমাকে দোর পর্যন্ত পৌঁছে সদরটা বন্ধ করে আসি। কাল দেখা হবে? না, কাল আমি বাড়ি যাব। আর কোনোদিন দেখা হবে? হওয়াই তো সম্ভব। নমস্কার বৌঠান। নমস্কার ঠাকুরপো। দিবাকরকে এখানে পাঠাবে কি? পাঠাবো বই কি বৌঠান, তার বাপ মা নেই। আমি তাকে এতদিন দেখে এসেছি। আজ থেকে তাকে মানুষ করবার ভার আপনি যখন নিতে চেয়েছেন, সে ভার আপনার হাতেই সঁপে দিলুম। কিরণময়ীর চোখে জল আসিয়া পড়িতেছিল। কহিল, এত কথা শোনার পরও তুমি এত বড় বিশ্বাসের ভার আমার উপর কি করে দেবে ঠাকুরপো? তুমি যে দিবাকরকে কত ভালোবাসো সে তো আমি জানি। উপেন্দ্র দরজার বাহিরে আসিয়া পড়িয়া কহিল, সেই জন্যই তো দিলাম বোঠান। আমি যাকে ভালোবাসি তার অমঙ্গল আপনার দ্বারা কখনো হবে না, এই তো আমার ভরসা। বলিয়া দ্রুত পদে অগ্রসর হইল। কিরণময়ী অন্ধকার গলির মধ্যে মুখ বাড়াইয়া উচ্চ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আরেকটা কথা বলে যাও ঠাকুরপো, সতীশ কি কলকাতায় নেই? উপেন্দ্র দূর হইতেই জবাব দিল, না। কিরণময়ী পুনরায় প্রশ্ন করিল, সে যখন আমাকে না জানিয়ে চলে গেছে তখন অনেক দুঃখেই গেছে ঠাকুরপো। তাকে কি তুমি এই বাড়িতে ঢুকতে নিষেধ করে দিয়েছিলে? উপেন্দ্র কহিল, দেবার ইচ্ছা ছিল কিন্তু দিইনি। কিরণময়ী জিজ্ঞাসা করিল, যদি ইচ্ছাই ছিল দিলে না কেন? উপেন্দ্র চুপ করিয়া রহিল। উত্তর না পাইয়া কিরণময়ী কহিল, এমন ইচ্ছে কেন হয়েছিল তাও কি জানতে পারিনে? উপেন্দ্র কহিল, আমার ভুল হয়েও থাকতে পারে। যাই হোক, কোথায় আছে সে খোঁজ করে আপনার কাছে আসতে তাকে চিঠি লিখে দেব, তাকেই জিজ্ঞাসা করবেন। বলিয়া উপেন্দ্র দ্বিতীয় প্রশ্নের অপেক্ষা না করিয়াই দ্রুত বেগে অন্ধকার গলি পার হইয়া গেল। যে পাকা রাস্তাটা বরাবর সাঁওতাল পরগনার ভিতর দিয়া বৈদ্যনাথ হইতে দুমকায় গিয়াছে, তাহারই ধারে বাগানের মধ্যে বৈদ্যনাথ হইতে প্রায় ক্রোশ 2 দূরে একটা বাংলো ছিল। কলিকাতা হইতে চলিয়া আসিয়া সতীশ খোঁজ করিয়া এই বাড়িটা ভাড়া লইয়া বাস করিতেছিল। নিজের সঙ্গে একটা বোঝাপড়া করিয়া লইবার জন্যেই সে এই নিরালায় অজ্ঞাতবাস করিতে আসিয়াছিল। সুতরাং যখন দেখিতে পাইল ইহার আশেপাশে গ্রাম সম্মুখের রাস্তাটায় লোক চলাচলও নিতান্ত বিরল, তখন খুশি হইয়াই বলিয়াছিল, এই আমার চাই, এমনই নির্জন নীরবতাই আমার প্রয়োজন। কলিকাতা হইতে সে যে অপযশ ও দুঃখের বোঝা বহিয়া আনিয়াছিল, বিরলে বসিয়া একটা একটা করিয়া এইগুলারই হিসাব নিকাশ করা তাহার মনোগত অভিপ্রায়। প্রথম দফায় সাবিত্রীকে তাহার যারপরনায় ঘৃণা করা প্রয়োজন, দ্বিতীয় দফায় পাথুরিঘাটার বউ ঠাকুরুনকে ভোলা চাই, এবং তৃতীয় দফায় উপেন্দার সহিত সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া ফেলিতেই হইবে। এই সমস্ত কঠিন কাজ এই বনের মধ্যে বসিয়া শেষ করাই তাহার উদ্দেশ্য। সঙ্গে ছিল বেহারি এবং একজন এদেশী পাচক ব্রাহ্মণ। বেহারির কাজ ছিল বাবুর সেবা করিয়া অবশিষ্ট সময়টুকু পাচকের সহিত বাদানুবাদ করিয়া তাহাকে মূর্খ এবং আনাড়ি প্রতিপন্ন করা, আর অন্যের কাজ ছিল ভাত ডাল সিদ্ধ করিয়া বাকি সময়টুকু বেহারির সহিত কলহ করিয়া সে যে বাজারের পয়সা 2 হাতে চুরি করিতেছে ইহাই সাব্যস্ত করা। অতএব এ পক্ষের দিনগুলা তো একরকম করিয়া কাটিতে লাগিল। কিন্তু প্রভু যিনি, তিনি অনুক্ষণ কেবল তত্ত্বচিন্তাতেই মগ্ন রহিলেন। সংসারে কামিনী কাঞ্চনী যে সকল অনর্থের মূল, বৈরাগ্যই যে পরম বস্তু, পাখির ডাকি যে চরম সঙ্গীত, বন জঙ্গল পাহাড় পর্বতী যে সৌন্দর্যের নিখুঁত আদর্শ, এই সত্য সম্পূর্ণ হৃদয়ঙ্গম করাই তাহার সম্প্রতি সাধনার বস্তু। সুতরাং বারান্দার উপর একখানা ভাঙা আরাম কেদারায় সতীশ সারাদিন গাছের ডালে পাখির কিচিমিচি কান খাড়া করিয়া শুনিতে লাগিল। মহুয়া বৃক্ষে বাতাসের শোঁ শোঁ শব্দ কোন রাগরাগিণীতে পূর্ণ চিন্তা করিতে লাগিল। আকাশে যা তা মেঘ দেখিয়া উচ্ছ্বসিত হইয়া মনে মনে প্রশংসা করিতে লাগিল, এবং দূরে পাহাড়ের গায়ে শুষ্ক বাঁশপাতায় আগুন ধরিলে সারা রাত্রি জাগিয়া চাহিয়া রহিল।
এদিকে মাছ মাংস ছাড়িয়া দিয়া সাত্ত্বিক আহার ধরিল এবং কোথা হইতে একটা সাদা পাথর নুড়ি কুড়াইয়া আনিয়া দিনের বেলা পূজা এবং রাত্রে আরতি করিতে শুরু করিয়া দিল। অথচ এই নবপ্রণালীর জীবনযাত্রার সহিত তাহার কোনো কালেই পরিচয় ছিল না। ইতিপূর্বে চিরকাল তাহার কাছে পাখির শব্দের চেয়ে সেতারের শব্দই মিষ্ট লাগিয়াছে। বাতাসের মধ্যে রাগরাগিনীর অস্তিত্ব কখনো সে স্বপ্নেও কল্পনা করে নাই, এবং আকাশের গায়ে মেঘোদয় কোনোদিনই তাহাকে বিচলিত করে নাই। বস্তুত প্রকৃতি দেবীর এই সকল শোভা সম্পদ তা সে যতই থাক, খবর লইবার ফুরসত সতীশের কোনো কালে ছিল না। যেখানে গান বাজনা, যেখানে থিয়েটার কনসার্ট, যেখানে ফুটবল ক্রিকেট, সেখানেই সতীশ দিন কাটাইয়াছে। কোথায় মারপিট করিতে হইবে, কোন আসরে স্টেজ বাঁধিতে হইবে, কার বাড়ির মড়া পোড়াইতে হইবে, কার দুঃসময়ে 10টা টাকা জোগাড় করিয়া দিতে হইবে, এই ছিল তাহার কাজ। পাখির গানে মাধুর্য আছে কিনা, কোকিল পঞ্চমে ডাকে কি ডাকে না, আকাশপটে কার তুলি রং ফলায়, নদীর জল কুলকুল শব্দে কোন বাণী ঘোষণা করে, কামিনী কাঞ্চন সংসারে কতখানি অনর্থের মূল, এসব সূক্ষ্ম তত্ত্ব কোনো কালেই তাহার মাথায় প্রবেশ করে নাই, এবং সেজন্যে দুঃখ করিতে তাহাকে কেহ দেখে নাই। সে সোজা মানুষ, সংসারের কারবার সে সোজা করিয়াই করিতে পারে। যাহাকে ভালোবাসে তাহাকে নির্বিচারেই ভালোবাসে, এবং তাহাতে ঘা পড়িলে কি করিবে ভাবিয়া পায় না। পৃথিবীতে 2টি লোককে সে সর্বাপেক্ষা অধিক ভালোবাসিয়াছিল, একজন সাবিত্রী, আর একজন তাহার উপিন্দা। সাবিত্রী তাহাকে ফাঁকি দিয়া কদাচারী বিশ্বাসঘাতক বিপিনকে সঙ্গে করিয়া কোথায় চলিয়া গেল। উপিন্দা কোনো প্রশ্ন না করিয়াই একটা অন্ধকার রাত্রে তাহাকে ত্যাগ করিয়া গেলেন। শুধু দাঁড়াইবার একটা জায়গা ছিল সেই কিরণময়ীর কাছে, কিন্তু সেই দ্বারটাও রুদ্ধ দেখিয়া ফিরিয়া আসিবার আর তাহার সাহস হইল না। তাই সে এই নির্জনে আসিয়া আকাশ বাতাস গাছপালা পশুপক্ষীর সঙ্গে জোর করিয়া একটা নূতন সম্পর্ক পাতাইয়া লইয়া বৈরাগ্য সাধনে প্রবৃত্ত হইয়াছিল। কিন্তু চিরকাল যে লোক আমোদ প্রমোদ বন্ধু বান্ধব লইয়া হইচই করিয়া কাটাইয়াছে, তাহারই অভিনব চেষ্টায় বুড়া বেহারির চোখে যখন তখন জল আসিতে লাগিল। সে হয়তো কোনোদিন আসিয়া বলে, বাবু, 2জন ভদ্র বাঙালির সুমুখের রাস্তা দিয়ে বোধ করি ত্রিকূট দেখতে যাচ্ছেন। কথা শেষ না হইতেই সতীশ কইরে বলিয়া তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া পরক্ষণেই যাগ্গে বলিয়া বিমর্ষ মুখে তাহার চেহারে বসিয়া পড়ে। বেহারি বলে, ডেকে একবার আলাপ টালাপ। সতীশ কহে, কিসের জন্যে? তারপর একটুখানি উচ্চ ধরনের শুষ্ক হাসি হাসিয়া বলে, আমার আর ওসব আলাপ টালাপের দরকার নেই, ভালোই লাগে না। জানিস বেহারি, বনের পাখিরা আজকাল আমাকে গান শোনায়, গাছপালা কথা কয়, বাতাস হুহু করে আমার কানে কত রাজ্যের গল্প বলে যায়। আমার কি আর বাজে লোকজনের সঙ্গে হাসি তামাশায় সময় নষ্ট করতে ইচ্ছে হয় রে? আমার যথার্থ বন্ধু বলতে যদি হয় তো এরাই, বুঝলি নে বেহারি? বেহারি নিরুত্তর ম্লান মুখে ফিরিয়া যায়, কিন্তু বহুক্ষণ পর্যন্ত প্রভুর এই বেদনাবিদ্ধ কণ্ঠস্বর তাহার কানের মধ্যে রি করিতে থাকে। বেহারির একটা স্বভাব ছিল, সে কথা দিয়া কথা ভাঙিতে পারে না। অনেক বিশিষ্ট ভদ্রলোকেরা যে লোভ সামলাইতে পারে না, এই ছোট লোক বেহারির সে শক্তি ছিল। সে মনে মনে এক প্রকার করিয়া বুঝিতে পারিত সাবিত্রী সে রাত্রে কি একটা জোয়ার চুরি করিয়া গিয়াছিল। সে যে সতীশের অশেষ মঙ্গলাকাঙ্ক্ষিনী এবং সতীশকে প্রাণাধিক ভালোবাসিত, বিহারীর তাহাতে সংশয় ছিল না। কেন যে সে যে দোষ করে নাই তাহাই স্বীকার করিয়া এবং যে পাপ কোনোদিন ছিল না তাহারই বোঝা সহস্তে নিজের মাথায় তুলিয়া তাহার প্রভুকে এত ব্যথা দিয়া গেল, এই কথাটা নিরন্তর চিন্তা করিয়াও সে মীমাংসা করিতে পারিত না। তবে কিনা সাবিত্রীর উপর বেহারির অসীম ভক্তি ছিল, তাহাকে মা বলিত এবং সাপভ্রষ্টা দেবী মনে করিত। তাই নিজের বুদ্ধিতে কুলকিনারা না পাইয়া এই বলিয়া মনকে প্রবোধ দিত যে শেষকালে একটা কিছু ভালোই হইবে, এবং এই ভালোর আশাতেই সে ও সম্বন্ধে একেবারে নীরব হইয়া গিয়াছিল।
প্রভুর মুখ দেখিয়া সাবিত্রীর আসল ব্যাপারটা প্রকাশ করিতে মাঝে মাঝে যখন তাহার ভারী একটা আবেগ উপস্থিত হইত, তখন এই বলিয়া সে আত্মসংবরণ করিত যে আমার মার চেয়ে বাবুকে তো আর আমি বেশি ভালোবাসি নে। তিনি নিজেই যখন এ দুঃখ দিয়ে গেলেন, তখন আমি কেন ব্যাঘাত ঘটাই? তিনি না বুঝে তো আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করে যাননি। এমনি করিয়াই ইহাদের নির্জনবাসের দিনগুলি কাটিতেছিল এবং বোধ করি আরও কিছুকাল কাটিতে পারিত। কিন্তু হঠাৎ একদিন বাধা পড়িল, যাহাকে বলে কাল বৈশাখী। সেদিন সময়টা ছিল তাই। সমস্ত দিনমানটায় যদিচ দুর্যোগের কোনো লক্ষণ ছিল না, কিন্তু অপরাহ্নের কাছাকাছি মিনিট 20 মধ্যেই আকাশে প্রবল ঝড় উঠিল। ক্ষণকালেই সতীশ অশ্বপদ শব্দে চকিত হইয়া গলা উঁচু করিয়া দেখিল একটা ভালো ঘোড়া পিঠের উপর সাজসজ্জা লইয়া ঝড়ের সঙ্গে উন্মত্ত বেগে ছুটিয়া যাইতেছে। সতীশ ডাকিয়া কহিল, বিহারী, ও কার ঘোড়া ছুটে পালাল জানিস রে? বিহারী ঘরের মধ্যে বাতি পরিষ্কার করিতে করিতে কহিল, কোনো বাবুটাবুর হবে বোধ হয়। সতীশ প্রশ্ন করিল, এদিকে বাবুটাবু আবার কি আছে রে? বিহারী কহিল, এদিকে নাই থাকলো, দেওঘর থেকে তো প্রায়ই বাবু ভাইয়েরা গাড়ি করে ত্রিকুট দেখতে, তপবন দেখতে আসে। তাদেরই কারো হবে, হয়তো ঝড়ের ভয়ে ছুট মেরেছে। তাহলে তো তার ভারী মুশকিল বলিয়া সতীশ পুনরায় তাহার আরাম কেদারায় শুইয়া পড়িল। কিন্তু কথাটা সে মন হইতে তাড়াইতে পারিল না। তাহার মনে হইতে লাগিল, যেই হন, সঙ্গে স্ত্রীলোক থাকিলে বিপদ তো সোজা নয়। এই জায়গায় গাড়ি পালকি তো দূরের কথা, একটা লোকের সাহায্য পাওয়াও কঠিন। তাছাড়া সন্ধ্যারও বিলম্ব নাই, সম্ভবত বৃষ্টি নামিবে। সতীশ থাকিতে পারিল না। লাঠিটা বারান্দার কোণ হইতে তুলিয়া লইয়া বাহির হইয়া পড়িল। রাস্তায় আসিয়া দেখিল পাথরের কুচিগুলো ঝড়ের বেগে ছররার মতো গায়ে বিঁধিতেছে এবং সমস্ত পথটা ধুলা বালুতে অন্ধকার হইয়া গেছে। হঠাৎ সেই অন্ধকার হইতে ঝড়ের মুখে একটা হো হো শব্দে চিৎকার ভাসিয়া আসিল। হোলির দিনের ছুটি পাইয়া হিন্দুস্তানি দারোয়ানের দল যে ধরনের চিৎকার শব্দে পথে বাহির হইয়া পড়ে, এই সেই। ব্যাপারটা কি জানিবার জন্যে সতীশ সেই ধুলার মধ্যে কতকটা পথ অগ্রসর হইতেই দেখিতে পাইল পথের উপর একটা টমটম, এবং সেটাকে বেষ্টন করিয়া 8-10 জন লোক আনন্দধ্বনি করিতেছে। কাহারও মাথায় টুপি, কাহারও মাথায় পাগড়ি, সকলেরই হিন্দুস্তানি পোশাক। আনন্দটা কিসের জ্ঞাত হইবার অভিপ্রায়ে সতীশ আরও কয়েক পা আগাইয়া আসিতেই দেখিতে পাইল টমটমের একটা হাতল ধরিয়া একটি স্ত্রীলোক মাথা গুঁজিয়া অত্যন্ত জড়সড় হইয়া দাঁড়াইয়া আছে, এবং ইহাকেই উদ্দেশ্য করিয়া লোকগুলা যে ভাষা ব্যবহার করিতেছে তাহা হিন্দুস্থানি জিহ্বা ছাড়া উচ্চারণ করিতে পারে এত বড় জিভ পৃথিবীর আর কোন জাতের নাই। সতীশের প্রথমে মনে হইল ইহারা এইদিকে কোথাও এই স্ত্রীলোকটিকে লইয়া আমোদ করিতে আসিয়াছিল, এখন ঘোড়া পলাইয়া যাওয়ায় এ আরেক প্রকারের আমোদ করিতেছে। একবার ভাবিল ফিরিয়া যায়, কিন্তু কি জানি কেন আজ সে কোনোমতেই কৌতূহল দমন করিতে পারিল না। ঠিক এমনি সময়ে তাহার সবিস্ময় দৃষ্টি পড়িল মেয়েটির পোশাকের উপর। সন্ধ্যা ও ধুলাবালির আধারেও মনে হইল তাহার পরনের কাপড়খানা যেন বাঙালি মেয়ের মতো করিয়া পরা। পায়ে জুতা, কিন্তু সে জুতা লখনৌয়ের লপেটা নয়, ইংরাজ রমণীরা যাহা পায়ে দেয় তাই। অকস্মাৎ মেয়েটি উচ্চ কণ্ঠে ডাকিয়া কহিল, মশাই, আমাকে বাঁচান। বাঁচান! এক মুহূর্তে বৈরাগ্যের নেশা ছুটিয়া গেল সতীশের। কামিনী কাঞ্চন যে একান্ত হেয় এ তত্ত্ব ভুলিয়া গেল। বাঘের মতো লাফ দিয়া সে একেবারে মেয়েটির কাছে আসিয়া দাঁড়াইল, কহিল, কি হয়েছে? মেয়েটি এতক্ষণ পর্যন্ত একাকী অনেক নির্যাতন সহ্য করিয়াছিল, এইবার মুখ ঢাকিয়া বসিয়া পড়িয়া কাঁদিয়া ফেলিল। সতীশ ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করিল, ব্যাপার কি? কি হয়েছে? এরা আমাকে বড্ড অপমান করছে। অপমান করছে? কে এরা? জানি নে। জানো না? সতীশ একসঙ্গে একরাশ প্রশ্ন করিয়া ফেলিল। তুমি কে? কোথা থেকে এখানে এলে? তোমার সঙ্গের লোক কই? গাড়ি কার?
মেয়েটির চোখ মুছিয়া রুদ্ধস্বরে বলিল, আমার সহিস ঘোড়া ধরতে সঙ্গে সঙ্গে ছুটেছে। আর কেউ নেই, আমি ত্রিকূট দেখতে এসেছিলুম। প্রায় আসি, সেখান থেকে এরা আমাকে বিরক্ত করতে করতে আসছে। সতীশ ক্রুদ্ধ হইয়া কহিল, বেশ করেছে। আপনি কি মেম সাহেব যে টমটম হাঁকিয়ে এত দূর এসেছেন? আপনি কি ইংরেজের মেয়ে যে যেখানে ইচ্ছে একলা গেলেও কোনো ভয় নেই? আমাদের দেশি লোক অসহায় দেশি মেয়ে পেলেই তাদের অপমান করবে, অত্যাচার করবে, এই এদেশের নিয়ম। এ কি আপনার বাপ মায়েরা জানেন না? বলিয়া হিন্দুস্তানিদের যেটি সকলের বড় তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, তুম লোক খাড়া কাহে হ্যায়? সে বলিল, আমারা খুশি। তাহাদের চোখের পানে চাহিলেই বোঝা যায় তাহারা হয় ভাং, না হয় গাঁজা, না হয় দুই সেবন করিয়াছে। সতীশ হাত তুলিয়া সোজা রাস্তা দেখাইয়া দিয়া সংক্ষেপে কহিল, যাও। উত্তরে লোকটা মুখখানা অতি বিকৃত করিয়া কহিল, আরে যাও রে। প্রত্যুত্তরে সতীশ তাহার গালের উপর এমন একটা চড় কষাইয়া দিল যে সে ওই রে শব্দটাই আর একটুখানি টানিবার অবসর পাইল মাত্র। তাহার পরে অজ্ঞান হইয়া পথের উপর ঘুরিয়া শুইয়া পড়িল, এবং সেই মুহূর্তেই তাহার পাশের নিরীহ গোছের রোগা ছোকরাটা বিনা দোষে সতীশের বাঁ হাতের চড় খাইয়া প্রথমে টমটমের সহিসের বসিবার জায়গায় এবং তাহার পরে চাকার তলায় চোখ বুজিয়া বসিয়া পড়িল। বাকি কয়েকজন কতকবা নেশার গুণে, কতকবা চড়ের কল্যাণে হতবুদ্ধির মতো চাহিয়া দাঁড়াইয়া রহিল। সতীশ সুমুখের লোকটাকে আহ্বান করিয়া বলিল, আব তুম আও। প্রত্যুত্তরে সে বিদ্যুৎ বেগে সকলের পেছনে গিয়া দাঁড়াইল। সতীশ তখন মেয়েটিকে কহিল, উঠুন। মেয়েটি নীরবে উঠিয়া দাঁড়াইল। সতীশ কহিল, জল এলো বলে, আসুন আমার সঙ্গে। মেয়েটি ভয়ে ভয়ে কহিল, আমি কি টাউন পর্যন্ত হাঁটতে পারব? সতীশ বলিল, টাউনে নয়, আমার বাসায়, ওই বাগানের মধ্যে। জল আসছে, আর দাঁড়িয়ে ভাবলে হবে না। না জানতো এখানেই দাঁড়িয়ে ভেজুন, আমি চললুম। মেয়েটি কহিল, চলুন না, আপনার সঙ্গে যাব, তার আর ভাবব কি? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ একাদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।